হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের 5 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে মোটামুটি আমরা 4টে ক্লাস কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি ওটা অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা দেখে নেব। এর আগের ক্লাসে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ দেখে নিয়েছি। আজকে আমরা ইম্পারেটিভ দেখব। ইম্পারেটিভ একটু আলাদা ধরনের। কীরকম আলাদা, কেন আলাদা সেটা আগে আমরা দেখি। প্রথমে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যেখানে আমরা কোনো আদেশ বা অর্ডার, কোনো উপদেশ, অ্যাডভাইস বা কোনো রিকোয়েস্ট, অনুরোধ, এইসবের ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। আর আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না বলতে গেলে সাবজেক্টটা আন্ডারস্টুড বা উজ্জ্ব থাকে, সেটা আমাদের বুঝে নিতে হয়। এই ইম্পারেটিভ সেন্টেন্স করতে গিয়ে আমাদের কিছু রুলস ফলো করতে হবে, সেটা আমি তোমাদের 1 বাই 1 বলতে থাকবো, সেন্টেন্সের মাধ্যমে তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো আমি লিখেছি অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড। এর মানে কি? এর মানে হচ্ছে যখন আমাদের এই রিপোর্টিং স্পিচে, যেটা কোটেশনের বাইরে থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচের বাইরে যেটা যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে পরিবর্তন করে আমরা হয় অর্ডার লিখবো, নয় অ্যাডভাইস লিখবো, নয় রিকোয়েস্ট লিখবো, নয় ফরবিড লিখবো। অর্ডার কেন লিখবো? যখন আমরা দেখব কোনো সেন্টেন্সের মাধ্যমে আমাদের কোনো অর্ডার বোঝাচ্ছে, সেটাকে আমরা অর্ডার লিখে দেবো। কোনো জায়গায় অ্যাডভাইস বা উপদেশ বোঝাচ্ছে, সেখানে আমরা অ্যাডভাইস লিখে দেবো। রিকোয়েস্ট অনুরোধ, ফরবিড মানা করা। কিভাবে, কীরকমভাবে দেখো। মাদার সেজ টু মি। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কি জানি, রিপোর্টিং স্পিচে ভার্বের পরিবর্তন হলেও তার টেন্সের কোনো পরিবর্তন হয় না। ধরো মাদার সেজ টু মি, মা আমাকে বলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলবে। তাহলে এখানে দেখো আমাদের কি যে সাবজেক্টটা থাকে রিপোর্টেড স্পিচে সেটা নেই, কারণ এটা কি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কি রুলস ফলো করতে হবে, কিভাবে করতে হবে আমরা দেখে নিই। ধরো মাদার, এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানে কি, আমাকে মা একটা উপদেশ দিচ্ছে। তাহলে মাদার অ্যাডভাইসেস মি। এইবারে এই যে সেন্টেন্সটাকে কানেক্ট করার জন্যে, যেহেতু আমাদের এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, আমাদের কিন্তু দ্যাট, ইফ, ওয়েদার এইসব দিয়ে কানেক্ট করলে হবে না। আমাদের কি দিয়ে কানেক্ট করতে হবে? টু ইনফিনিটিভ দিয়ে কানেক্ট করতে হবে, তবেই এই ভার্বটাকে আমরা এই সেন্টেন্সটার সাথে কানেক্ট করতে পারবো, যেহেতু আমাদের এখানে কোনো সাবজেক্ট নেই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে মাদার অ্যাডভাইসেস মি, মা আমাদের উপদেশ দেন টু স্পিক দ্য ট্রুথ। অলওয়েজটা আমাদের লাস্টে চলে যাবে। তাহলে মাদার অ্যাডভাইসেস মি, মা আমাকে উপদেশ দেন টু স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ সবসময় সত্যি কথা বলতে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে আমরা বুঝলাম আমাদের এই রিপোর্টেড স্পিচটা দেখে ধরতে হবে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে লেখা। আর সেটা আমরা কিভাবে ধরবো? যখন আমাদের এখানে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে বা সেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকবে। এখানে আর একটা জিনিস জানার বিষয় আছে, সেটা কি? সেই জিনিসটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা দুভাবে ন্যারেশন চেঞ্জ করতে পারি। এক হচ্ছে কি, এই যে ভার্বটা শুধু সেই ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, বা তার আগে এরকম অলওয়েজের মতো কিছু ওয়ার্ড আসতে পারে, সেটা আমরা ডিল করব যখন সাবজেক্ট থাকবে না। কিন্তু আর এক প্রকারের ইম্পারেটিভ সেন্টেন্স হবে যেটা লেট দিয়ে শুরু হবে, সেটা আমরা এর পরে দেখব, যাতে আমাদের এইরকম সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হবে সেটা করতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বলেছিলেন ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি অঙ্কগুলো করো। তাহলে এই ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, এটা দেখে আমরা বুঝতে পারছি শিক্ষক স্টুডেন্টদের কিছু অর্ডার করেছিলেন বা আদেশ দিয়েছিলেন। তাহলে সেই অনুযায়ী আমরা করি। তাহলে দ্য টিচার, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট,
ordered the students তারপর এটাকে আমরা কানেক্ট করার জন্য কি করব, টু, যেটা আছে সেটাই লিখে দেবো, কারণ আমরা কি জানি টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে। টু ডু দ্য সাম অ্যাট ওয়ান্স। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পারছো। রিপোর্টিং স্পিচে আমরা কিন্তু টেন্সের পরিবর্তন করিনি, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিটে ছিল তাই আমরা অর্ডারটাকেও পাস্টে লিখেছি ওটাকে ইনডিফিনিট করার জন্য। দ্য বেগার সেড টু মি, ভিখারি আমাকে বলেছিল, প্লিজ গিভ মি সাম ফুড, দয়া করে আমাকে কিছু খাবার দাও। তাহলে এই প্লিজটা দেখেই বুঝে যাব এখানে আমাদের কিছু রিকোয়েস্ট বা অনুরোধ করা হচ্ছে। তাহলে আমরা কি লিখব, দ্য বেগার, পাস্ট ইনডিফিনিট, রিকোয়েস্টের সাথে কি করতে হবে, রিকোয়েস্টেড। দ্য বেগার রিকোয়েস্টেড মি টু, এই প্লিজটাকে আমাদের আর কোনো লেখার দরকার নেই যেহেতু আমরা রিকোয়েস্ট লিখে দিয়েছি। টু গিভ মিটাকে আমরা কি করব, আমি কি বলেছিলাম, ফার্স্ট পারসন থাকলে সেটাকে আমরা সাবজেক্ট অনুযায়ী করব। তাহলে টু গিভ হিম, হিমটাকে বেগার, টু গিভ হিম সাম ফুড। আমাদের ন্যারেশন কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরটা কি, হিজ ফাদার সেজ টু হিম, তার বাবা তাকে বলে, ডু নট রাইড উইথাউট হেলমেট, হেলমেট ছাড়া গাড়ি চালিও না। তাহলে এটা আমাদের দেখে বুঝে নিতে হবে যে এটা তাকে কিছু বারণ করছে বা তাকে অনুরোধ করছে, এটাও হতে পারে, বা তাকে উপদেশ দিচ্ছে, এটাও হতে পারে। আমরা তিন রকমভাবেই করতে পারি, কিন্তু প্রথম আমরা নিষেধ করাটাকে দিয়ে আগে দেখি। তাহলে হিজ ফাদার, ফরবিড মানে কি, নিষেধ করা। তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে কি ফরবিডস, FORBIDS। হিজ ফাদার ফরবিডস হিম টু রাইড উইথাউট হেলমেট। তার বাবা তাকে নিষেধ করেন হেলমেট ছাড়া না গাড়ি চালাতে। এবারে দেখো এখানে যে টু আছে, এখানে আমাদের ফরবিডের জন্য টু আছে, কিন্তু এখানে আমরা এই ডোন্টটা দেখে বুঝতে পারছি এটা আমাদের একটা নেগেটিভ সেন্টেন্সে লেখা। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। এখানে আমরা ফরবিডের বদলে আমরা রিকোয়েস্টও দিতে পারি, আমরা অ্যাডভাইসেসও দিতে পারি। তাহলে কি হিজ ফাদার রিকোয়েস্টও দিতে পারি বা অ্যাডভাইসেস হিম এটাও দিতে পারি, তাকে অনুরোধ করছে বা তাকে উপদেশ দিচ্ছে, দুটোই সঠিক। কিন্তু যখন আমাদের যদি শুধু আমরা এই ফরবিড লিখি তখন আমরা এই শুধু টু বসাবো কানেক্ট করার জন্যে, কিন্তু যদি আমরা রিকোয়েস্ট লিখি, অ্যাডভাইস লিখি বা তর্কের ক্ষেত্রে আমরা এটাকে অর্ডার হিসাবে ধরি, অর্ডারস লিখি, তারপরে আমাদের কিন্তু এই অ্যাডভাইস, রিকোয়েস্ট যাই লিখি না কেন তারপরে আমাদের কিন্তু নট বসাতে হবে, তারপরে টু বসাতে হবে, তারপরে লিখতে হবে রাইড উইথাউট হেলমেট। কারণ কি এটা একটা নেগেটিভ সেন্টেন্সে লেখা। আর যেহেতু এখানে আমরা এই ফরবিড মানে নিষেধ করা এই ওয়ার্ডটার ইউজ করে নিচ্ছি রিপোর্টিং স্পিচে, সেহেতু এটাকে কানেক্ট করার জন্য আমাদের নট বাড়তি ইউজ করার দরকার নেই। ওটা তাহলে একটা সুপারফ্লুয়াস ওয়ার্ড হয়ে যাবে, যেটা মানে কি যার কোনো প্রয়োজন নেই অথচ আমরা ব্যবহার করছি। তাহলে ফরবিড যখন আমরা লিখব তখন আমরা শুধু লিখব টু, যদিও এখানে আছে কি নেগেটিভ, কিন্তু এই নেগেটিভটাকে যদি আমরা রিকোয়েস্ট দিয়ে করতে চাই, অ্যাডভাইস দিয়ে করতে চাই বা অর্ডার দিয়ে করতে চাই, তাহলে কিন্তু আমাদের নট টু লিখে পরের সেন্টেন্সকে কানেক্ট করতে হবে, নাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা বা ন্যারেশন চেঞ্জটা পুরোপুরি ভুল হয়ে যাবে। এই কনসেপ্টটা যেন খুব ভালো করে তোমাদের মাথায় থাকে। তাহলে পরেরটা দেখা যাক। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ব্রিং মি এ কাপ অফ টি, আমার জন্য একটা কাপ অফ টি আনো, মানে এক কাপ চা আনো। উইল ইউ, তুমি কি আনবে? এটা আবার ইন্টারোগেটিভ ভাবেও ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে। সেন্টেন্সটা দেখতে মনে হচ্ছে ইন্টারোগেটিভ, কিন্তু এটা ইম্পারেটিভ প্লাস ইন্টারোগেটিভ, কারণ এখানে আমাদের একটা ব্রিং
বা ভার্বের ইউজ হয়ে গেছে সেন্টেন্সের প্রথমেই। তারপরে এই উইল ইউটাকে আমরা বাড়তি ইউজ করেছি একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করার জন্য, কিন্তু অরিজিনালি এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটাকে বাবা তোমরা ভুল করে ইন্টারোগেটিভ ফর্মুলায় করো না, কারণ প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা আমরা দেখেই বুঝতে পারছি কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যদিও এখানে একটা ইন্টারোগেটিভের সেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু যখন আমরা এটার অ্যান্সার করব দেখবে কত সহজ। তাহলে হি সেড টু মি, ব্রিং মি মানে কি, সে তাকে রিকোয়েস্ট করেছিল যে আমার জন্য কি 1 কাপ কফি এনে দেবে বা কাপ চা এনে দেবে। এটা আমরা কি করতে পারি, তাহলে হি রিকোয়েস্টেড মি। রিকোয়েস্টেড মি করার পর আমরা টু কানেক্টর বসিয়ে দেবো, তারপরে এই পোর্শনটুকু বসাবো। এই পোর্শনটার আর আমাদের কোনো দরকার নেই, কেন দরকার নেই বলে দিচ্ছি। হি রিকোয়েস্টেড মি টু মিটা তাহলে কে, হি, টু ব্রিং হিম এ কাপ অফ টি। হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল টু ব্রিং হিম এ কাপ অফ টি, তাকে 1 কাপ চা এনে দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে, যদি আমাদের ইন্টারোগেটিভের মতো থাকেও তাহলে কিন্তু আমরা এই ফর্মুলায় ফেলবো, পরের যেটুকু থাকবে সেটুকু আমাদের কোনো ইউজ নেই, জাস্ট আমাদের কনফিউজড করার জন্য দেওয়া হবে। তাহলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে এর সাথে সাথে মোটামুটি যেটা নর্মাল ইউজ ইম্পারেটিভ সেন্টেন্সে, যেখানে আমাদের ভার্বটা দিয়ে কোটেশনের মধ্যে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সেটা আমাদের রিকোয়েস্ট হতে পারে, অর্ডার হতে পারে, আদেশ, উপদেশ, অনুরোধ, কোনো কিছু মানা করা, প্রপোজাল, এইসব হচ্ছে আমাদের কি, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর সেই ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করলাম, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলাম, তার হচ্ছে এইগুলো রুলস। এরপরে আমরা দেখব যখন এখানে এই যে কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটা লেট দিয়ে শুরু হবে, সেটাকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব সেটা আমাদের এক্ষুনি দেখে নেওয়াটা দরকার। তাহলে এখন আমরা ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের 2 নম্বর পার্টে চলে এসেছি। প্রথম পার্ট অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। দ্বিতীয় পার্টে আমরা দেখব লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হবে, সেটাকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এই লেট দিয়েও ইম্পারেটিভকেও 2 ভাগে ভাগ করা যাবে। প্রথমে আগে আমরা একটা লেট দিয়ে দেখব, তারপরে আরেকটা ধরনের আমরা লেট দিয়ে দেখব। দেখা যাক প্রথমে কি, প্রথমে যে লেট দিয়ে যে আমরা ইম্পারেটিভটা করব সেটা হয় সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রেয়ার, প্রার্থনা হবে, রিকোয়েস্ট হবে, অনুরোধ বা অনুমতি এরকম বোঝাবে। সেটাকে আমরা করতে হলে কিভাবে করব দেখো। আই সেড টু দ্য প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালকে বলেছিলাম, লেট মি সিট ফর দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হোক। তাহলে লেট, এখানে আমরা অনুমতি চাইতে পারি বা আমরা রিকোয়েস্টও করতে পারি প্রিন্সিপালের কাছে। তাহলে এই রকম অবস্থায় এই যে ভার্বটা থাকবে আবারও তার আমাদের পরিবর্তন করতে হবে, সেখানে কি করতে হবে, হয় প্রে বা রিকোয়েস্ট, এবং সেটাকে অবশ্যই তার টেন্স অনুযায়ী বসাতে হবে। তাহলে আমরা এটাকে রিকোয়েস্টেড করব, I requested the principal. এইবারে এই কোটেশনটা তোলার জন্য আমরা আবার দ্যাট কানেক্টরের ইউজ করব। I requested the principal that, এইবারে হচ্ছে এই যে লেট দিয়ে আমরা সেন্টেন্সটাকে লিখেছিলাম, এই লেটের জন্যে আমাদের কি নিতে হচ্ছে, যেহেতু এটা একটা প্রেয়ার, প্রার্থনা বা অনুমতির সেন্টেন্স, সেহেতু আমাদের হয় মাইট লিখতে হবে, নয় মাইট বি অ্যালাউড লিখতে হবে, এর মধ্যে একটা। সেটা এদিকে রিপোর্টিং স্পিচ যা টেন্সে থাকুক না কেন আমাদের এটা মাইট লিখতে হবে, নয় মাইট বি অ্যালাউড লিখতে হবে। তাহলে এই মিটা হচ্ছে আই মানে আমি, তাহলে দ্যাট আই মাইট অথবা মাইট বি অ্যালাউড, দ্যাট আই মাইট সিট ফর দ্য এক্সাম। এখানে আমি মাইট লিখেছি, এখানে মাইটের পরিবর্তে তোমরা মাইট বি অ্যালাউডও লিখতে পারো। তাহলে আই মাইট বি অ্যালাউড যখন লিখবো তখন কিন্তু আমাদের টু বসাতে হবে, যেমন
যদি আমরা মাইট বি অ্যালাউডটাকে লিখতে চাই, মাইট বি অ্যালাউড, দ্যাট আই মাইট বি অ্যালাউড টু লিখতে হবে। যদি আমরা আই মাইট সিট ফর দ্য এক্সাম এটা লিখে দিই, ওয়েল অ্যান্ড গুড, সঠিক। কিন্তু যদি আমরা মাইট বি অ্যালাউড লিখতে চাই তাহলে এই সিট ভার্বের আগে আমাদের টু বসাতে হবে, আই মাইট বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সাম। তার মানে কি, আই রিকোয়েস্টেড দ্য প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালকে অনুরোধ করেছিলাম দ্যাট যাতে আই মাইট সিট ফর দ্য এক্সাম, আমি পরীক্ষায় বসতে পারি, বা আই মাইট বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সাম, যাতে আমাকে অনুমতি দেওয়া হয় যাতে আমি পরীক্ষায় বসতে পারি। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। পরেরটা দেখা যাক। দ্য বয় সেড টু হিজ ফাদার, ছেলেটি তার বাবাকে বলেছিল, লেট মি ডু ইট, আমাকে এটি করতে দাও। তাহলে প্রেডও হতে পারে, রিকোয়েস্টেডও হতে পারে, আমরা রিকোয়েস্টই করি। দ্য বয় requested his father that, কানেক্ট করার জন্য দ্যাট করলাম, লেট তোলার জন্য আমরা কি করব, মাইট করব বা মাইট বি অ্যালাউড করব, তাহলে মিটাকে অবশ্যই দ্য বয়। তাহলে দ্য বয়ের জায়গায় আমরা হি লিখতে পারি, দ্যাট হি মাইট ডু ইট, বা মাইট বি অ্যালাউড টু ডু ইট। মাইট বি অ্যালাউড লিখলে আমাদের ডু এর আগে টু লিখতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে কি, দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার, ছেলেটি তার বাবাকে অনুরোধ করেছিল দ্যাট যাতে হি মাইট ডু ইট, সেটা করতে পারে, বা হি মাইট বি অ্যালাউড টু ডু ইট, তাকে এটা করার জন্য অনুমতি দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে রেহান সেজ টু হিজ প্যারেন্টস, রেহান তার অভিভাবকদের বলেছিল, লেট মোহিত গো টু দিল্লি, মোহিতকে দিল্লিতে যেতে দেওয়া হোক। তাহলে এটা সে প্রে করেছিল বা রিকোয়েস্ট করেছিল, দুটোই আমরা লিখতে পারি। তাহলে রেহান প্রেজ হিজ পেরেন্টস দ্যাট মোহিত that Mohit might go to Delhi. তাহলে রেহান প্রেজ হিজ পেরেন্টস, রেহান তার পিতামাতার কাছে অনুরোধ করে দ্যাট যাতে মোহিত মাইট গো টু দিল্লি, মোহিত দিল্লিতে যেতে পারে। তাহলে আশা করছি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার। যেখানে আমরা দেখলাম সেখানে কি প্রেয়ার অনুমতি বা রিকোয়েস্ট অনুরোধ, ক্লিয়ার। এইরকম থাকলে আমরা কিভাবে লেট দিয়ে ইউজ করলাম, কিভাবে লেটের পরিবর্তে আমরা মাইট বা মাইট বি অ্যালাউড ইউজ করলাম, সেটা আমাদের দেখতে হবে। এইবারে আমরা দেখব যখন আমাদের লেট দিয়ে সেন্টেন্স শুরু হবে কিন্তু সেখানে কোনো প্রস্তাব থাকবে, সেখানে কোনো প্রস্তাব বা পরামর্শ এটা থাকবে, সেটাকে আমরা কিভাবে করব দেখা যাক। আই সেড টু সুমিত, আমি সুমিতকে বলেছিলাম, লেট আস গো টু মার্কেট, আমাদের মার্কেট বা বাজারে যেতে দেওয়া হোক। তাহলে সের পরিবর্তে আমরা প্রপোজ টু বা সাজেস্ট টু লিখব। এখানে সেডের পরিবর্তে তাহলে আই প্রপোজড, মানে কি প্রস্তাব দিয়েছিলাম, বা সাজেস্টেড টুও হতে পারে। আই প্রপোজড টু সুমিত, এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই প্রপোজ বা সাজেস্ট লিখলে আমাদের টু ইনফিনিটিভ যোগ করতেই হবে, নাহলে কিন্তু আমাদের ন্যারেশন ভুল হয়ে যাবে। আই প্রপোজ টু সুমিত দ্যাট, এখানে দেখো আছে লেটের পরে আস, এখানে কিন্তু লেট তুলে আমরা আর মাইট বি অ্যালাউড লিখব না, আমরা কি লিখব, শুড। লেট কিন্তু এখানে যে লেটটাকে আমরা তুলব, এখানে আমরা মাইট বি অ্যালাউড যেটা আগে লিখেছিলাম অনুমতি বা রিকোয়েস্ট ক্ষেত্রে, কিন্তু এখানে প্রস্তাব বা পরামর্শের ক্ষেত্রে আমরা কিন্তু আর কি মাইট বি অ্যালাউড লিখবো না, আমরা লিখব শুড। তাহলে এখানে আছে আস, এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আর অবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু আমাদের সাবজেক্টটাকে বসাতে হবে। যদি রিপোর্টিং স্পিচে হি প্লাস হি দুটোই থার্ড পার্সন থাকে তাহলে এই দে বসবে। যদি একটা আই থাকে পরেরটা ফার্স্ট পার্সন, প্রথমটা আই দ্বিতীয়টা ইউ, মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন থাকে তাহলে উই, ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন থাকলেও উই, সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকলে ইউ, থার্ড পার্সন থাকলে দে। এই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে তোমরা যে কোনো
প্রস্তাব বা পরামর্শের ন্যারেশন করতে পারবে। তাহলে এখানে আমরা দেখি আই ফার্স্ট পারসন, সুমিত সেকেন্ড পারসন। তাহলে আই আর হি ফার্স্ট পারসন আর কি, সুমিত সরি থার্ড পারসন। আই আর হি, তাহলে আমাদের কি হবে উই। দ্যাট উই, আমি কি বলেছিলাম এখানে আমাদের শুড বসাতে হবে, গো টু মার্কেট, যেরাম আছে সেরাম বসিয়ে দেবো। তাহলে প্রস্তাব বা পরামর্শ থাকলে কীরকমভাবে করতে হয় সেটা দেখে নিতে পারো। ক্লিয়ার? এটা তোমাদের মনে হতে পারে এটা আমরা রিকোয়েস্টও তো করতে পারি। যদি তোমাদের মনে হয় রিকোয়েস্ট, তাহলে আমরা কিন্তু রিকোয়েস্টের ফর্মুলা যদি আমরা করে দিই তাহলে কিন্তু আমাদের ন্যারেশন ভুল হওয়ার কোনো জায়গা নেই। ক্লিয়ার? আমরা যদি রিকোয়েস্টের ফর্মুলাও করি তাহলেও আমাদের ন্যারেশন ভুল হওয়ার জায়গা নেই। কিন্তু যদি আমরা প্রপোজ টু আর সাজেস্ট টু দিয়ে করি তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা মনে রাখতেই হবে। পরেরটা দেখা যাক। কেয়া সেজ টু হার মাদার, কেয়া তার মাকে বলে লেট আস ডু সামথিং ফর দ্য পুয়ার, গরিবদের জন্য আমাদের কিছু করতে দাও। তাহলে এটাও প্রপোজ টু লিখে দিই। তাহলে কেয়া প্রপোজেস টু হার মাদার দ্যাট, তাহলে কেয়া থার্ড পারসন, হার মাদার থার্ড পারসন, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি হয়ে যাবে দে। দ্যাট দে শুড, SHOULD, that they should do something for the poor। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু এটা প্রেজেন্টে থাকলেও আমাদের কিন্তু শুডটা শুডই থেকে যাবে, সেটা পাস্ট থাকুক এদিকে বা প্রেজেন্ট থাকুক, আমাদের সবসময় শুডই বসাতে হবে। তাহলে কেয়া প্রপোজেস টু হার মাদার, কেয়া তার মাকে প্রস্তাব দেয় যে দে শুড ডু সামথিং ফর পুয়ার, তারা গরিবদের জন্য কিছু করতে চায় বা করা উচিত তাদের। তাহলে এটা আমাদের যদি কেয়া থার্ড পারসন আর হার মাদারও থার্ড পারসন, দুটোই যখন থার্ড পারসন তখন আমাদের সাবজেক্ট হয়ে গেল দে। পরটা দেখা যাক। মাই ফ্রেন্ড সেড টু দ্য প্রিন্সিপাল, আমার বন্ধু প্রিন্সিপালকে বলেছিল লেট আস থিঙ্ক ওয়েল টু ডু সামথিং, আমাদের ভালো কিছু করতে ভাবতে দাও। লেট আস থিঙ্ক ওয়েল টু ডু সামথিং। ক্লিয়ার? তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেডও হতে পারে, প্রপোজ টুও হতে পারে, এখানে প্রপোজ টুটা লেখাই বেটার, PROPOSED, প্রপোজ টু দ্য প্রিন্সিপাল দ্যাট। আচ্ছা, মাই ফ্রেন্ড মানে কে? থার্ড পারসন। দ্য প্রিন্সিপাল সেটাও থার্ড পারসন, তাহলে আমাদের হয়ে গেল দে। that they should think well, they should think well to do something। এর সাথে আমাদের ন্যারেশন কমপ্লিট। তাহলে তোমরা আগে স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে এখানে তোমরা কি দেখলে যে একটা লেট দিয়ে আমরা প্রে বা রিকোয়েস্টের ফর্মুলাই করলাম, আর একটা প্রে দিয়ে একটা লেট দিয়ে আমরা রিকোয়েস্ট বা অনুরোধ অনুমতি এইসব করলাম, আর একটা লেট দিয়ে আমরা কি করলাম প্রপোজ প্রস্তাব বা পরামর্শ। যখন আমরা প্রস্তাব বা পরামর্শ দিয়ে করলাম তখন একটা ফর্মুলা, যখন আমরা অনুমতি বা রিকোয়েস্ট দিয়ে করলাম তখন আর একটা ফর্মুলা। ইম্পারেটিভ সেন্টেন্সের এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতেই হবে, না হলে যখন লেট দিয়ে কোনো সেন্টেন্স আসবে তোমরা কিন্তু ভুল করে ফেলবে। তাহলে আশা করছি লেট দিয়ে যখনই কোনো সেন্টেন্স এসে যাবে ইম্পারেটিভের ক্ষেত্রে তখন আর তোমরা ভুল করবে না। এর সাথে সাথে মোটামুটি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যাবতীয় রুলস কমপ্লিট। তোমরা আশা করছি এই ক্লাস থেকে ভালোভাবেই প্র্যাকটিস করেছো। এবার যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, বা তোমাদের যদি কোনো সেন্টেন্সে তোমরা পারছো না করতে আমাকে কমেন্ট করো, আমি আশা করছি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তাই আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।